এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে আমার নামে কান পড়া দিয়ে সেই রাতে আমাকে প্রচুর মার খাওয়ায়। মার সহ্য করতে না পেরে আমি রান্নাঘরে গিয়ে চোখের সামনে একটা থাল পেয়ে আমার স্বামীর দিকে ছুঁড়ে মারি। থালাটা আমার স্বামীর শরীরে না লেগে আমার শাশুড়ির হাতে লাগে। এরপর শাশুড়ি বলে আমাকে মেরে ফেলছে তোর বউ। তখন আমার স্বামী আমাকে আরও মারে। সেই রাত আমার জীবনে কাল রাত ছিল। 2টা বাচ্চা নিয়ে অসহায় হয়ে গেলাম। আমার ভাইয়ের কাছে বিচার দিলে সে আসে আর আমাদের 4 হাত মিলিয়ে দিয়ে চলে যায়। কোনো শাসন করে না, ভয় দেখায় না। বলে রাখি আমার ভাই একজন রাজনীতিবিদ। আমার ভাই হয়তো ভয় পেত আমি যদি 2 বাচ্চা সহ তার ঘাড়ে পড়ি। এভাবে সহ্য করতে থাকলাম আর আল্লাহকে ডাকতে থাকলাম। 2008 সালে আমার ছোট বোনের জামাই অস্ট্রেলিয়া গেল। তখন সে আমাকে বলল আমার হাজব্যান্ডকে তার সাথে অস্ট্রেলিয়া পাঠাতে। তারপর তাকে রাজি করিয়ে অস্ট্রেলিয়া পাঠাই। সেখানে আমার বোন জামাই তাকে 7 মাস চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করে দেশে পাঠায়। দেশে আসার পর 4 মাস সে ভালো ছিল। 4 মাস আমার সংসার অনেক সুন্দর ছিল। 4 মাস পর সে আবার নেশা শুরু করলো। এরপর আবার সেই কঠিন অবস্থা। আমার বাচ্চাগুলোও একটু বড় হয়েছে, তবুও তার নেশা কাটলো না। 2012 সাল একদিন সকালে সে অফিসে যাওয়ার সময় আমার মেয়েটাকে একটা লাথি মারে, তারপর বের হয়ে যায়। ওই দিন অফিস থেকে ফেরার পথে আমার স্বামীর পকেটে হিরোইন পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সন্ধ্যার পর খবর আসে আমার স্বামী পুলিশ কাস্টাডিতে। আমি আমার ভাইয়ের কাছে গেলাম দৌড়ে। আমার ভাই থানার এসআইয়ের সাথে কথা বলে 30,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনলো। ছাড়িয়ে আনার পর 4-5 দিন ভালো ছিল। তারপর আবার এসব শুরু হলো। তার 1 বছর পর 2013 সালে তাকে আবার পুলিশে ধরে নিয়ে যায়। তখন আবার আমার ভাই তাকে ছাড়িয়ে আনে। সেই দিন রাত 4টা পর্যন্ত আমি থানার সামনে দাঁড়িয়ে থেকে তাকে আবার ছাড়িয়ে আনি। আনার সময় সে আমার পায়ে ধরে মাফ চায় আর বলে যে সে ভালো হতে চায়। আমিও তৃতীয়বারের মতো চেষ্টায় নামলাম তাকে ভালো করার। এবার তাকে নিজ হাতে ভালো করার চেষ্টা করলাম। তাকে একজন প্রাইভেট ডাক্তার দেখালাম। না ঘুমিয়ে 24 ঘন্টা তাকে ডাক্তারের পরামর্শের সেবা করলাম। তার এমন অবস্থা ছিল যে সে পুরা পাগল ছিল। নেশা করতে না পেরে বিছানায় পায়খানা প্রসাব করেছে। সব আমি পরিষ্কার করেছি। 24 ঘন্টায় 100 বার গোসল করাতে হয়েছে। আর এত পরিমাণ খিঁচুনি আমি একা সামলাতে পারছিলাম না। সামলাতে না পেরে আমার ভাসুরকে ফোন দিয়ে বললাম ভাইয়া আপনার ভাইকে বাসায় রেখে চিকিৎসা করছি ডাক্তারের পরামর্শে। এখন আমি একা সামলে উঠতে পারছি না। আপনি যদি বাড়ি থেকে আসতেন তাহলে আমার একটু সাহায্য হতো। তখন আমি এমন উত্তর পেলাম যে তোমার জামাই তুমি সামলাও, আমার সময় নাই। বলে রাখি আমার ভাসুর বেকার, বাড়ির গেরস্থের কাজ দেখে আর আমার স্বামী প্রতি মাসে ওনার হাত খরচ দেয়। তো উনি বলল ওনার সময় নাই। এদিকে ডাক্তার বলেছে যে ঘরের ফ্যান খুলে ফেলতে, না হলে সুইসাইড করতে পারে নেশার জন্য। আমিও ঘরের ফ্যান খুলে ফেললাম। একা একা যুদ্ধ করলাম 17 দিন। 17 দিন পর তার অবস্থা একটু উন্নতির দিকে। আমাকে বললো 200 টাকা দাও, আমি আখের রস খাবো, খুব ইচ্ছে করছে আখের রস খেতে। আমিও সোজা মনে 200 টাকা দিয়ে দিলাম। সে গেল বের হয়ে। তখন আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। মেয়েটা আমার আম্মার বাসা থেকে এসে বলে মা বাবা কোথায়? বললাম আখের রস খেতে গেছে। এইটুকু একটা বাচ্চা, সে বলতেছে আম্মু তুমি এটা কি করলে, বাবা তো আখের রস খাবে না। আমি বললাম না রে মা, সে নিজে থেকেই ভালো হতে চেয়েছিল। এবার আর নেশা করবে না। আমার এই ধারণাটা ভুল ছিল। সে আবারও সেই নেশার জগতে চলে গেল, কারণ তার একটা বন্ধু সার্কেল ছিল। তারাও তাকে ছাড়তো না, কারণ আমার স্বামী একজন এলজিডি ইঞ্জিনিয়ার, তার টাকায় তারাও নেশা করতো। এভাবেই আমার জীবন চলতে থাকে। মেনে নিলাম, আবার মানতেও খুব কষ্ট হতো। এভাবেই মারধর করতো। বাচ্চারাও বড় হতে থাকে। ছেলেটা একদম ভয়ে কাতর হয়ে যেত। 2014 সালে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার 2 মাস পর আমার স্বামীর বদলি হয়ে গেল বরিশাল ভোলা। এর মধ্যে আমি জানতে পারি আমি আবার মা হতে যাচ্ছি। এটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট। আমার পিরিয়ড নিয়মিত ছিল না, 4-5 মাস পর পর হতো। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে 33 থেকে 34 বছর আপ হলে পিরিয়ডের এমন সমস্যা দেখা দেয়। আর এদিকে আমার বাবা স্ট্রোক করে 3 মাস হসপিটাল ভর্তি ছিল এবং মারা যায়। বাবার জন্য হাসপাতালে দৌড়াদৌড়িতে পিরিয়ডের যে 3-4 মাস হয়ে গেছে তার খেয়াল নেই। বাবা মারা যাওয়ার 8-10 দিন পর হঠাৎ স্বপ্নে দেখলাম আমার মৃত শ্বশুর আর আমার বাবা আমার হাতে একটা ছোট ডিম দিয়ে বলছে মা এটা যত্ন করে রেখো। স্বপ্নটা দেখে পরের দিন সকালে কাজের মেয়েকে দিয়ে একটা টেস্ট কিট এনে টেস্ট করে দেখলাম পজিটিভ রেজাল্ট। আমি এই খবরটা আমার স্বামীকে জানালাম। সে বলল আমার 2 জন বাচ্চাই এনাফ, এই বাচ্চা নষ্ট করে ফেলো। আমি বললাম আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দিবে। সে বলল না, এই বাচ্চা রাখা যাবে না। আমিও আমার এক খালাতো বোনকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার আলট্রা করলো, বলল 4 মাস পূর্ণ হয়ে গেছে, এখন কোনোভাবেই সম্ভব না অ্যাবর্শন করা। আমি বাসায় এসে তাকে বললাম এই কথা। তখন সে বলল কি করা যাবে, আল্লাহ মালিক। এর মধ্যে তার বরিশাল ভোলা বদলি হয়ে গেল। আমার শহর থেকে ওইখানে যেতে 17-18 ঘন্টা লাগে। প্রতি মাসে আসে। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ভালোই ছিল, প্রতি মাসে যাওয়া আসা করেছে। 2014 সালের আগস্ট মাসে আমার আরেকটা ছেলে হয়।
বাবু হওয়ার পর থেকে অসুস্থ ছিল। বাবুকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হলো, আর এদিকে আমারও মরণাপন্ন অবস্থা। সেলাই ইনফেকশন হয়ে অবস্থা খারাপ, এদিকে বাচ্চার অবস্থা করুন। ডাক্তার মা বাবু কাউকেই বাচ্চা নিশ্চয়তা দেয় নাই। এমন অবস্থায় আমার 15 বছরের মেয়েটা এই সব কিছু হ্যান্ডেল করে। 17 দিন হাসপাতালে থাকার পর বাবুকে নিয়ে বাসায় আসলাম। এদিকে সে বরিশাল বদলি হয়ে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত সে বরিশাল চাকরি করে। তখন জীবনটা এমন ছিল যে মাসে 1-2 বার আসতো আর প্রচুর অত্যাচার করতো। বরিশাল যাওয়ার পর নেশার হার আরও কয়েকশো গুণ বেড়ে গেল। তখন খালি ভাবতাম কবে যাবে বরিশাল। কিন্তু বাচ্চাদের আদর করতো, বিশেষ করে ছোট ছেলেকে অনেক আদর করে। 2017 সালে সে আমাদের স্থানীয় শহরে বদলি হয়। 2017 সালে সে বদলি হয়ে আসার পর আমরা একটা রাতও ঘুমাতে পারতাম না। 24 ঘন্টায় 19 ঘন্টায় নেশা করতো আর প্রচুর অত্যাচার করতো। আমার মেয়ে তখন এসএসসি দিয়ে দিয়েছে। তখন সে আস্তে আস্তে প্রতিবাদ করতে লাগলো। এরপর মেয়েকেও দেখতে পারে না। বরিশাল থেকে বদলি হওয়ার পর তার নেশা একদম চরমে পৌঁছে গেল। সে 24 ঘন্টায় নেশা করতো আর কোনো রাতেই সে ঘুমাতো না। আমাদেরকেও কোনো রাতে ঘুমাতে দিত না। রাত 2টা-3টার পর আমরা কেউ ঘুমাতে পারতাম না। প্রতিদিনই নেশা করে এসে আমার উপর হাত তুলতো। এসব তো আমার মেয়ে আর সহ্য করলো না। তার সব থেকে বড় শত্রু ছিলাম আমি আর আমার মেয়ে। আমার মেয়ে সব সময় তার অন্যায়গুলোর প্রতিবাদ করতো আর সে আমার মেয়েকে সহ্য করতে পারতো না। আমার স্বামী প্রতিদিন রাতে ছুরি নিয়ে ঘুমাতো আর হুমকি দিত আমাকে মেরে ফেলার। আর এদিকে তার পরকীয়া প্রেম চলছে। ওই মেয়ের সাথে রাত কাটায়। ওই মেয়ে যেভাবে শিখিয়ে দেয় সেইভাবে চলে। এসবের প্রতিবাদ করে আমার মেয়ে, তারপর সে আমার মেয়ের সমস্ত খরচ দেওয়া বন্ধ করে দেয়। আমরা তার অত্যাচারে পাগল হয়ে যাচ্ছিলাম। আমার ভাইকে বললে আমার ভাই ডেকে নিয়ে একটু ধমক দিয়ে দিত, কিন্তু কোনো জোরালো শাসন করতো না। এদিকে ওই মেয়েও প্রচুর বাড়াবাড়ি করতেছিল। এক কথায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল। গত বছর রমজানে কোনো কারণ ছাড়াই হঠাৎ সেহরির সময় আমাকে প্রচণ্ড মারধর করে। আমার ছেলে মেয়েরা ফিরায়, কিন্তু পারে না। মারধর করে সে চলে যায় ওই মেয়ের কাছে। তো ওই মেয়ে আমার নাম্বারে মেসেজ করে বলে, তোর জামাই আমার কাছে, আর তোর যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। এসব মেসেজ দেখে আমি অজ্ঞান হয়ে যাই, পাথর হয়ে গেলাম। ভাবছিলাম কার জন্য এত যুদ্ধ করলাম। তারপর 7 দিন পরে সে বাসায় আসলো। আমি কথা বললাম না। 2 দিন পর সেই কথা বলল আমার সাথে।